জাজিরার রিপোর্টে তোলপাড়, কতটি আসন পেতে পারে জামায়াত? আমার এই হাঁস প্রতীক যদি কেউ চুরি করে, আমি তার মাথা ফাটিয়ে দেব। অবশেষে খোঁজ পাওয়া গেল হাদির খুনি ফয়সালের। চট্টগ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র‍্যাব কর্মকর্তাকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। আল জাজিরার রিপোর্টে তোলপাড়, কতটি আসন পেতে পারে জামায়াত? বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার একটি বিশেষ রিপোর্ট। রিপোর্টে উঠে এসেছে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী কতটি আসন পেতে পারে এবং সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, আন্তর্জাতিক মহলের নজর কেন ক্রমেই জামায়াতের দিকে, অথচ বিএনপি পাচ্ছে না তেমন গুরুত্ব। আল জাজিরার রিপোর্ট কি বলছে? আল জাজিরার বিশ্লেষণে বলা হয়েছে, বাংলাদেশের রাজনীতিতে এখন একটি পুনর্বিন্যাস বা রি-অ্যালাইনমেন্ট চলছে। এই পরিবর্তনের ফলে জামায়াতে ইসলামী আবারও দৃশ্যমান শক্তি হিসেবে উঠে আসছে। রিপোর্ট অনুযায়ী জামায়াত ২০ থেকে ৪০টি আসনে প্রভাব ফেলতে পারে, কিছু আসনে সরাসরি জয়, আবার কিছু আসনে কিং মেকারের ভূমিকা পালন করতে পারে। বিশ্লেষকরা বলছেন, জামায়াতের সংগঠিত কর্মী কাঠামো, গ্রাসরুট পর্যায়ের শক্ত উপস্থিতি এবং দীর্ঘদিন মাঠে থাকার অভিজ্ঞতাই তাদের এগিয়ে রাখছে। আন্তর্জাতিক মহল কেন জামায়াতকে গুরুত্ব দিচ্ছে? প্রশ্ন হচ্ছে, কেন আন্তর্জাতিক মহলের আগ্রহ জামায়াতকে ঘিরে? আল জাজিরার রিপোর্টে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। প্রথমত, জামায়াত নিজেদেরকে এখন আগের চেয়ে রাজনৈতিকভাবে পরিমিত ও কৌশলী হিসেবে উপস্থাপন করছে। দ্বিতীয়ত, মানবাধিকার, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে তারা আন্তর্জাতিক ভাষায় কথা বলার চেষ্টা করছে। তৃতীয়ত, আন্তর্জাতিক মহল মনে করছে বাংলাদেশের রাজনীতিতে বিকল্প শক্তি হিসেবে জামায়াত একটি ফ্যাক্টর, যাকে উপেক্ষা করলে ভবিষ্যৎ সমীকরণ অসম্পূর্ণ থেকে যাবে। কেন পিছিয়ে পড়ছে বিএনপি? এখানে উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কেন পাত্তা পাচ্ছে না বিএনপি? রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে, বিএনপির কৌশলগত দুর্বলতা, নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক মহলের দ্বিধা এবং সুস্পষ্ট রোডম্যাপের অভাব তাদের অবস্থানকে দুর্বল করেছে। আন্তর্জাতিক মহল এখন শুধু বড় দল নয়, বরং মাঠে বাস্তব প্রভাব আছে এমন শক্তিকেই গুরুত্ব দিতে চাইছে। এই জায়গায় জামায়াত তুলনামূলকভাবে এগিয়ে। সব মিলিয়ে আল জাজিরার রিপোর্ট স্পষ্ট করছে, বাংলাদেশের রাজনীতিতে জামায়াতকে আর উপেক্ষা করার সুযোগ নেই। আন্তর্জাতিক মহলের দৃষ্টি, সম্ভাব্য আসন সংখ্যা এবং মাঠের বাস্তবতা সব কিছু মিলিয়ে জামায়াত এখন আলোচনার কেন্দ্রে। প্রশ্ন একটাই, এই পরিবর্তন বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির সিনিয়র নেত্রী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। একটি জনসভায় দেওয়া তার বক্তব্য ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। সভা মঞ্চ থেকে তিনি বলেন, আমার এই হাঁস প্রতীক যদি কেউ চুরি করে, আমি তার মাথা ফাটিয়ে দেব। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা প্রতিক্রিয়া। সমর্থকদের একাংশ বলছেন, এটি ছিল রাজনৈতিক ভাষায় দেওয়া প্রতীকী ও আবেগঘন বক্তব্য। অন্যদিকে সমালোচকদের দাবি, এই ধরনের বক্তব্য রাজনীতিতে সহিংসতার বার্তা দিতে পারে। জানা গেছে, আলোচ্য বক্তব্যটি তিনি দেন নির্বাচনী প্রতীক ও দলের অধিকার নিয়ে কথা বলতে গিয়ে। তার দাবি, রাজনৈতিক অধিকার হরণ বা প্রতীক নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা মেনে নেওয়া হবে না। বক্তব্যের পরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই রূপক অর্থে বলা কথা, নাকি রাজনৈতিক উত্তেজনার বহিঃপ্রকাশ? বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নেতাদের বক্তব্য আরও সংযত হওয়া প্রয়োজন, কারণ একটি বক্তব্য সহজেই ভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে সাধারণ মানুষের মধ্যে। এই বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা না এলেও দলীয় সূত্র বলছে, রুমিন ফারহানার বক্তব্যকে আক্ষরিক অর্থে না নিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটে দেখা উচিত। সব মিলিয়ে একটি বক্তব্যই আবারও প্রমাণ করল বাংলাদেশের রাজনীতিতে শব্দের ওজন কতটা ভারী।
এই বিষয়ে আপনার মতামত কি? দিন দিন অপরাধ যেন লাগাম ছাড়া হয়ে উঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ডে, আর সেখানকার জঙ্গল সলিমপুর এলাকা যেন ভূমিদস্যু আর সন্ত্রাসীদের এক অঘোষিত স্বর্গরাজ্য। পাহাড় কেটে সেখানে চলে প্লট বাণিজ্য, চলে নানা ধরনের অপরাধও, আর তাদের এসব কাজে বাধা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই। এমনকি পুলিশ প্রশাসনও রীতিমতো হিমশিম খেয়ে যায় এসব সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর দাপটে। তেমনি আবারও নিজেদের দাপট দেখালো সন্ত্রাসীরা। জানা গেছে, এবার সব সীমা ছাড়িয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে প্রকাশ্যে র্যাবের উপর আক্রমণ করে বসেছে এই সন্ত্রাসী গোষ্ঠী, আর তাতে প্রাণ হারিয়েছেন এক র্যাব কর্মকর্তাও। আর সন্ত্রাসীদের এমন ভয়াবহ আগ্রাসনের এই দুর্ধর্ষটা উঠে এসেছে সিসি ফুটেজেও। সিসিটিভি ফুটেজে দেখা গেছে র্যাবের দুটি হাইএস মাইক্রোবাসের লাঠিসোঁটা নিয়ে কয়েকজন সন্ত্রাসী ধাওয়া করছিল। এরপর তাদের দলের কেউ একজন মসজিদের মাইকে হামলার জন্য এলাকার গেট আটকানোর ঘোষণা দিয়ে তারপর তারা গাড়িটিকে ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা লাঠিসোঁটা দিয়ে মাইক্রোবাসে হামলা শুরু করে। সোমবার অভিযান চালাতে গিয়ে এভাবেই দখলদার অস্ত্রধারী সন্ত্রাসীদের পাল্টা আক্রমণের শিকার হয়েছিলেন র্যাবের একটি চৌকস দল। আর সেই হামলায় আব্দুল মোতালেব নামের চট্টগ্রাম র্যাবের একজন কর্মকর্তাও নিহত হয়েছেন, যিনি উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও ৩ জন র্যাব সদস্য আহত হয়েছেন, যাদের গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এমন অতর্কিত হামলায় রীতিমতো এক বিশাল সন্ত্রাসী দল অংশ নিয়েছেন বলে জানিয়েছে র্যাব। অনেকেরই প্রশ্ন যে কেন সেখানে গিয়ে টিকতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মূল কারণ এর দুর্গম অবস্থান। সীতাকুণ্ডে এটির অবস্থান হলেও এটি নগরীর অনেকটাই ভেতরে, আর গত কয়েক দশক ধরে এই দুর্গম পাহাড়ি এলাকায় নিজেদের শক্ত ঘাঁটি গড়েছে সন্ত্রাসীরা। এমনকি গত ৫ আগস্টে দেশের রাজনীতির পথ পরিবর্তনের পরও এই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, খুনাখুনির ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি এলাকায় দখল নিয়ন্ত্রণ নিয়ে সন্ত্রাসীদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়, আর এতে একজন নিহতও হন। পরদিন সেখানে প্রতিবেদন তৈরি করতে গিয়ে সন্ত্রাসীদের হামলা ও মারধরের শিকার হয়েছিলেন ২ সাংবাদিকও। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সেখানকার র্যাব সদস্যরাও। এই ঘটনার পর সেখানকার পরিস্থিতি সামাল দেন আইনশৃঙ্খলা বাহিনী, আর এই হামলার ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে জড়িতদের শনাক্ত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে। কপাল পড়ল মির্জা আব্বাসের। হাদি হত্যাকাণ্ডে উঠে আসছে তার নাম। হাদি হত্যাকাণ্ডকে ঘিরে নতুন করে চাঞ্চল্য। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে একের পর এক নাম উঠে আসছে আলোচনায়। আর সেই তালিকায় এখন আলোচনার কেন্দ্রে বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম। কিন্তু প্রশ্ন হল, কেন হাদি হত্যার ঘটনায় তার নাম উঠে আসছে? এটি কি তদন্তের অংশ নাকি রাজনৈতিক অপপ্রচার? তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী ঘটনার পারিপার্শ্বিক কিছু যোগাযোগ ও তথ্য বিশ্লেষণে কয়েকজন রাজনৈতিক নেতার নাম আলোচনায় এসেছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মির্জা আব্বাসকে জড়িয়ে নানা দাবি। তবে এখানেই গুরুত্বপূর্ণ বিষয়, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী বা আদালতের পক্ষ থেকে মির্জা আব্বাসের বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ বা প্রমাণ প্রকাশ করা হয়নি। বিএনপি নেতারা বলছেন,